হ্যালো ফ্রেন্ডস, আজ যেটা আমরা শুরু করব সেটা হচ্ছে ক্লাস 12 এর ম্যাথমেটিক্স। টপিকটা হচ্ছে রিলেশন। মানে আমাদের ক্লাস 12 এর প্রথম চ্যাপ্টার কি কি আছে? রিলেশন আছে, ম্যাপিং আছে, বাইনারি অপারেশন এবং ইনভার্স সার্কুলার ফাংশন। ঠিক আছে, তো প্রথম আমি শুরু করছি রিলেশন দিয়ে। যেহেতু এখন লকডাউন চলছে, লকডাউনের মধ্যে আমাদের স্কুলে যাওয়া সম্ভব হচ্ছে না, কাজে কিছু আমরা বাড়িতে পড়াশোনা করে আমাদের কোর্সটাকে একটু এগিয়ে রাখবো। ঠিক আছে, আমি আমার ক্লাসের পরে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। যদি কোনো প্রবলেম তোমরা থাকে সেই প্রবলেমগুলি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করবে। আমি নেক্সট ক্লাসে সেই সবগুলি প্রবলেম নিয়ে বোঝানোর চেষ্টা করব। ঠিক আছে, তাহলে শুরু করি আজকে আমাদের ক্লাস 12 ম্যাথমেটিক্স। টপিক হচ্ছে রিলেশন। আচ্ছা, আমরা ক্লাস 11 রিলেশন পড়েছি, তাই না? আমরা কি পড়েছিলাম? যে রিলেশন হচ্ছে দুইটা সেটের মধ্যে সম্পর্ক, তাই তো? তো মনে করো আমরা একটা সেট নিলাম, একটা সেট নিলাম, এলিমেন্ট নিলাম আমরা এ বি সি, আর বি একটা সেট নিলাম, এলিমেন্ট নিলাম মনে করো এক্স ওয়াই জেড। ঠিক আছে, আমরা ক্লাস 11 পড়েছি হোয়াট ইজ এ ক্রস বি, মানে কার্টেসিয়ান প্রোডাক্ট, কার্টেসীয় গুণফল। কি হয়? হয় এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই বি জেড সি এক্স সি ওয়াই সি জেড। তো আমরা আগেই জানি যে কার্টেসিয়ান প্রোডাক্টের ডেফিনেশন কি। আমরা 11 পেজ ডেফিনেশনটা হলো a ক্রস b ইজ ইকুয়াল টু হবে x, y such that x belongs to a and y belongs to b। এটা আমাদের ডেফিনেশন, ক্লাস 11 এ পেয়েছি আমরা, তাই না? আচ্ছা, এখানে দেখো a সেটে কয়টা পদ রয়েছে? 3টা পদ। মানে বলবো আমরা যে n a ইজ ইকুয়াল টু 3। b সেটে কয়টা পদ আছে? n b হচ্ছে 3। তাহলে n a ক্রস b তে কয়টা পদ থাকবে? এই 3 into 3 মানে 3 into 3 মানে 9টা পদ থাকবে। যদি আমরা জেনারেলাইজ করি ফর্মুলাটা যে na is equal to m, nb is equal to n, তাহলে বলবো আমরা a ক্রস b তে mn টা পদ রয়েছে, কার্টেসিয়ান প্রোডাক্ট। দেখো বলি না, 1 2 3 4 5 6 7 8 9। এখন মনে করো, এটা মুছে নিচ্ছি। এখন মনে করো যে এ যে সেটটা, এটা হলো সেট অফ ফাদার্স, আর বি যে সেটটা মানে মনে করলাম সেট অফ ডটার্স। ঠিক আছে, তো আমরা একটা সিচুয়েশন চিন্তা করি যে বাবা মেয়েদেরকে নিয়ে মনে করো মেলায় গেছে। তো মেলায় গেলে অনেকের একটা চিন্তা থাকে যে আমরা নাগরদোলায় উঠবো। তো আমরা কন্ডিশন করলাম যে মেয়েরা বাবাকে বললো, বাবা আমরা তোমার সাথে ইয়েতে বসবো, নাগরদোলাতে বসবো। আরো ধরে নিলাম যে এই বাবার এই মেয়ে, এই বাবার এই মেয়ে, এই বাবার এই মেয়ে। এখন যদি বাবা যদি ঠিক মেয়ের সাথে, নিজের মেয়ের সাথে যদি নাগরদোলাতে বসে, তাহলে কি কে আসছে? আসবে এক্স, আসবে by, আসবে cz। এই যে একটা সেট আমরা নিলাম, এই সেটটাই একটা রিলেশন। মানে রিলেশনটা কি আমরা নিজেরাই ডিফাইন করে দেব, বা প্রশ্নেই ডিফাইন করে দেবে রিলেশনটা কি রকম হবে। কন্ডিশন, তো কন্ডিশনটা কি এখানে নিলাম আমি एग्जांपले, যে বাবা তার মেয়ের সাথে নাগরদোলায় বসবে। তো যদি কন্ডিশনটা আমরা এমন নিই যে না, বাবা মেয়ের সাথে বসবে না, তখন কি হবে? এই টার্মগুলি বাদ পড়ে যাবে, বাকিগুলি আসবে। যদি বলি এমন যে যেমন খুশি করে বসো, তোমরা যার খুশি যার সাথে বসো, তখন কি আসবে? a ক্রস b এর সবগুলি পদ আসবে। তখন বলবো আমরা r is equal to a ক্রস b। যদি এটা না হয়, কন্ডিশন না থাকে, তখন বলবো আমরা r is a subset of a ক্রস b। তাইলে রিলেশনটা কি? রিলেশনটা হচ্ছে কিছু অর্ডার পেয়ারের অ্যারেঞ্জমেন্ট, যে অ্যারেঞ্জমেন্টগুলি a ক্রস b এর কোনো না কোনো সাবসেট। ক্লিয়ার হয়েছে? যদি এমন হয় যে আমরা আর এর হয়
যে আর ইজ ইকুয়াল টু যদি এ ক্রস বি হয়, মানে যদি আমি এ ক্রস বি সবগুলো যদি পদ নিয়ে যদি কোনো রিলেশন তৈরি করি, তখন তার নাম হচ্ছে ইউনিভার্সাল রিলেশন, মানে সার্বিক সম্বন্ধ। এখন দেখো তো এটা আমরা বুঝতে পারলাম যে রিলেশন হতে হলে দুইটি সেটের প্রয়োজন, তাই তো? রিলেশন হতে হলে দুইটি সেটের প্রয়োজন। যদি এমন বলা হয় যে রিলেশন অন সেট এ, আমরা ধরে নেব রিলেশন অন এ ক্রস এ, দুইটা সেট ছাড়া রিলেশন হবে না, রিলেশন অন এ ক্রস এ। আচ্ছা, এখন মনে করো একটা সেট এ তোমাকে দেওয়া হলো এ বি সি, রিলেশনটা কোথায় হবে? রিলেশনটা হবে এ টু বি রিলেশন হচ্ছে। তো মনে করো এখানে আছে এর পদ, এখানে তো আবার এর পদই থাকবে, এখানে এ আছে, এখানেও এই থাকবে। তো এখানে এবিসি আছে, এখানেও এবিসি আছে। তো ওদের নিজেদের মধ্যে কানেক্টেড হয়, বিভিন্নভাবে কানেক্টেড হবে, ঠিক আছে? তো এখানে প্রথম দিকের যে পদগুলি, এটাকে বলবো আমরা ডোমেইন, বা বলতে পারি, বাংলাতে বলতে পারি আমরা ক্ষেত্র, ওইদিকে আমরা বলবো রেঞ্জ। ডোমেইন, রেঞ্জ, কোডোমেইন, এই বিষয়গুলি যখন আমরা ম্যাপিং করব আরো ক্লিয়ারলি বুঝবো, ঠিক আছে? তো আমরা যখন রিলেশন করব, রিলেশন অন এ, আমরা কি বুঝবো? রিলেশন অন এ ক্রস এ। তো এখানে অনেক ধরনের রিলেশন আছে, একটা তো আমি বললাম ইউনিভার্সাল রিলেশন। এখন আসছি আমি আইডেন্টিটি রিলেশন। আইডেন্টিটি রিলেশন বাংলাতে বলবো আমরা অভেদ সম্বন্ধ। অভেদ সম্বন্ধটা কি? এটা হচ্ছে যদি রিলেশনটা এমন হয়, তুমি একবার চিন্তা করো, যেহেতু এখানে এ দেওয়া আছে এ বি সি, আমরা কোথা থেকে নেব কার্টেসিয়ান প্রোডাক্ট? এ ক্রস এ থেকে নেব। তাহলে এ ক্রস থেকে কে থাকবে? থাকবে এ এ বি এ সি, বি এ বি 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 সি, সি এ সি বি সি সি। এখন একটা রিলেশন আমরা কে বলবো আইডেন্টিটি তখনই যদি তার মধ্যে শুধু এ এ বি বি আর সি সি থাকে। যদি আর কেউ না থাকে তখন তার নাম হচ্ছে আইডেন্টিটি রিলেশন। আমি সেকেন্ডে আসছি রিফ্লেক্সিভ। বাংলাতে বলি আমরা সসম সম্বন্ধ। সসম সম্বন্ধ রিফ্লেক্সিভ, বাংলাতে বলি আমরা সসম সম্বন্ধ। এই রিলেশনটা হচ্ছে এমন, আর লিখবো আমরা এমন হবে যে এ এ বি বি সি সি থাকতেই লাগবে, মানে তোমার এই তিনটা যে আছে ওদের সেম থাকতে হবে, এ এ বি বি সি থাকতে হবে। সেই সঙ্গে যদি আরো কেউ এক্সট্রা থাকে, কোনো অসুবিধার কারণ নেই, কিন্তু এই জায়গাটা মাস্ট থাকতেই হবে, তখন তাকে আমরা বলবো রিফ্লেক্সিভ রিলেশন। কাজে তুমি দেখো এই যে আইডেন্টিটি রিলেশন, এখানে কে কে আছে? এ এ বি বি সি সি আছে, কাজে এটাকে আমরা একটা রিফ্লেক্সিভও বলতে পারি। কাজেই সব আইডেন্টিটি রিলেশন রিফ্লেক্সিভ হবে, কিন্তু সব রিফ্লেক্সিভ আইডেন্টিটি নাও হতে পারে। যদি এটা না থাকতো তাইলে কিন্তু এটা রিফ্লেক্সিভ হতো, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমি আসছি সিমেট্রিক। বাংলাতে আমরা বলবো প্রতিসম। সিমেট্রিক রিলেশন বা প্রতিসম সম্বন্ধ। রিলেশনটা হচ্ছে এমন, প্রতিসম তো বোঝা যাচ্ছে, উল্টোটা থাকতে হবে। যদি এ বি থাকে আর এর মধ্যে, তাহলে বি এ থাকতে হবে। যদি বিসি থাকে তাহলে সিবি থাকতে হবে। যদি এ থাকে তার উল্টা এ অলরেডি আছে, আমরা সেটের মধ্যে একটা প্রথম সময় দুইবার লিখি না, তখন আমরা এই রিলেশনটাকে বলবো সিমেট্রিক রিলেশন। সিমেট্রিক হলে এবি থাকলে তার অপোজিটে থাকতে হবে, বিসি থাকলে সিবি থাকতে হবে, এ থাকলে তার উল্টাকে এ অলরেডি আছে, কাজে এটা হচ্ছে সিমেট্রিক রিলেশন। এখন হচ্ছে অ্যান্টি সিমেট্রিক রিলেশন। অ্যান্টি সিমেট্রিক,
অ্যান্টিসিমেট্রিক মানে বাংলাতে বলবো আমরা বিপ্রতিসম। রিলেশনটা এমন, যদি এবি মনে করো আর এর মধ্যে আছে, আবার বিএটাও আর এর মধ্যে আছে, তাহলে কি হয়ে যাচ্ছে? এটা সিমেট্রিক হয়ে যাচ্ছে। এটা অ্যান্টিসিমেট্রিক হবে তখন যদি a = b হয়। এটা হচ্ছে কন্ডিশন। আচ্ছা, পজ দ্য ভিডিও। আচ্ছা, আমি যা বলছিলাম আগে, অ্যান্টিসিমেট্রিক রিলেশন ab আরে আছে, ba আরে আছে, যদি a = b হয় তাহলে কিন্তু এটা অ্যান্টিসিমেট্রিক হবে। এটা एग्जांपल নেই, যে আর নিলাম আমরা, মনে করো ab bc আর aa। একটা রিলেশন নিলাম যে aa bb, একটা রিলেশন নিলাম মনে করো ফাই, একটা রিলেশন নিলাম আমরা ab bc ba cb, এই নিলাম। এখন আমরা দেখব যে কোন রিলেশনটা এখানে অ্যান্টিসিমেট্রিক হবে। এখানে দেখো, যদি আমরা এরকম চিন্তা করি, যেখানে a b c লিখলাম, a b c লিখলাম, এখানে a হচ্ছে a a, এটা হচ্ছে a b, এটা হচ্ছে a c, ঠিক আছে? এখানে হবে b a b b b c, এটা হবে c a c b c c। আমাদের ডায়াগোনালি কোনো পদ নিয়ে কোনো সমস্যা নেই, আমরা ডায়াগোনালের পদ অ্যান্টিসিমেট্রিকে নিতে পারি। আমাদের সমস্যা হচ্ছে যদি ab থাকে তাহলে আমরা b নিতে পারবো না, যদি bc থাকে তাহলে c নিতে পারবো না। তাহলে দেখো, প্রথম যে কন্ডিশনটা, এক নম্বর যে রিলেশনটা, এটা কি সিমেট্রিক হবে না হবে না? আমরা দেখলাম ab, আমরা দেখব যে ab যে বিপরীত কি ba, ba আছে নাকি? নেই। যদি ba থাকতো সিমেট্রিকের প্রশ্ন আসতো। bc, bc এর উল্টা ca আছে নাকি? নেই, কোনো সমস্যা নেই। এ তো আমরা এলাউ, যেহেতু এটা ডায়াগোনালের এলিমেন্ট, কাজে এটা একটা অ্যান্টিসিমেট্রিক রিলেশন। দুই নম্বরে আসছি, এটা তো একদম ইজিলি, যেহেতু ডায়াগোনাল এলিমেন্ট নেওয়া হয়েছে, এটা অ্যান্টিসিমেট্রিক হবেই। আমরা তিন নম্বরে আসছি ফাই, ফাইয়ে তো কোনো এলিমেন্ট নাই, কাজে ab থাকবে বা ba থাকবে না আমাদের চিন্তা করার দরকার নাই, এটাও অ্যান্টিসিমেট্রিক। চার নম্বরে আসছি, দেখো ab এর উল্টা কি? ba এক্সিস্ট করছে, আর কিছু দেখারই দরকার নেই। যদিও bc এর উল্টো cb আছে, আর দেখারই দরকার নেই। যদি একটা এলিমেন্ট থেকে যায় যে যার উল্টাটা আছে, তাহলে এটা অ্যান্টিসিমেট্রিক হবে না, কাজে এই টার্মটাই একমাত্র অ্যান্টিসিমেট্রিক হবে না। আশা করি বুঝতে পারছো। নেক্সট আমি আসছি ট্রানজিটিভ রিলেশন। ট্রানজিটিভ আমরা বাংলাতে বলি সংক্রমণ সম্বন্ধ। ট্রানজিটিভ রিলেশন, ট্রানজিটিভ কোন সময় হবে? মনে করো তোমাকে বলে দিল যে a, b belongs to R, আবার বলে দিল b, c belongs to R। যদি আমরা এখন আরটাকে লিখি, কিভাবে হবে? a b b c, কে কে আছে কিনারে কিনারে? b b। যদি একে বাদ দিই, আমরা বাদ দিলে কি আসে? a c। যদি যদি আর এ থাকে, তখন তাকে বলবো আমরা ট্রানজিটিভ রিলেশন। যেমন আমি বললাম যে a প্যারালাল b, আবার বললাম b প্যারালাল c, তাহলে দেখো a b এর সঙ্গে প্যারালাল, আবার b c এর সঙ্গে প্যারালাল। তার মানে কি? তার মানে বলতে পারি আমরা যে a প্যারালাল c, মানে সমান্তরাল যে সম্পর্কটা, এটা একটা ট্রানজিটিভ রিলেশন, ইজ এ ট্রানজিটিভ রিলেশন। যদি আমি পারপেন্ডিকুলার বলি,
যে এ পারপেন্ডিকুলার বি আবার বি পারপেন্ডিকুলার সি, তাইলে কি এ পারপেন্ডিকুলার সি হয়? দেখে নিই আমরা। এটা হচ্ছে এ পারপেন্ডিকুলার টু বি, আবার বি পারপেন্ডিকুলার টু সি, তাহলে এ আর সি কি হয়ে যাচ্ছে প্যারালাল। তাহলে এ আর পারপেন্ডিকুলার সি হচ্ছে না, কাজেই লম্ব যে সম্পর্কটা সেটা ট্রানজিটিভ রিলেশন না। ঠিক আছে, এখন যদি এমন থাকে আমরা কোন সময় দেখব? আমরা দেখব যে এবি আছে এবং বিসি আছে, যদি লিনিয়ার পেয়ার তৈরি করা যায়। দেখো এ টু বি আবার বি টু সি, এ টু বি বি টু সি, যদি লিনিয়ার পেয়ার তৈরি হয় তাহলেই বলবো আমরা এটা ট্রানজিটিভ রিলেশন। যদি মনে করো এবি আছে কিন্তু বিসি নেই, তখন কিন্তু আমাদের এখানে খোঁজার দরকার নেই যে এসি আছে কিনা, না, এটা এমনিতেই ট্রানজিটিভ। ওকে, সমতুল্য সম্বন্ধ, ইকুইভ্যালেন্স, সমতুল্য সম্বন্ধ। যদি একটা সম্বন্ধ যদি রিফ্লেক্সিভ হয়, যদি সে সিমেট্রিক হয়, যদি সে ট্রানজিটিভ হয়, মানে এটাও সে মানলো, সিমেট্রিকও মানলো, ট্রানজিটিভও মানলো, তখন তাকে বলবো আমরা ইকুইভ্যালেন্স রিলেশন। এবং এটাই পরীক্ষাতে আমাদের বেশি, এখান থেকেই পরীক্ষাতে বেশি কোয়েশ্চেন সেট হয়। কাজে ইকুইভ্যালেন্স রিলেশন কোন সময় হবে? যখন রিফ্লেক্সিভ হবে, সিমেট্রিক হবে এবং ট্রানজিটিভ হবে। এই তিনটা নিয়ম মানলেই এই রিলেশনটা ইকুইভ্যালেন্স রিলেশন। আচ্ছা, এখন রিলেশন আমি লিখলাম, যে কোনো রিলেশন লিখলাম, মনে করো রিলেশন আমি লিখলাম r is equal to ax by cz mn, রিলেশন লিখলাম। ঠিক আছে, এখানে প্রথম পদগুলি নিয়ে যে সেট, মানে a b c m, এদের কি বলবো আমরা? ডোমেইন বা ক্ষেত্র। সেকেন্ড যে পদগুলি x y z n, এদেরকে নিয়ে যে সেট, তার নাম হচ্ছে রেঞ্জ। ঠিক আছে, তো আমি এখন একটু দেখবো আমাদের এনসিইআরটি ক্লাস 12 এর বইয়ে কি কি সমস্যা আছে। সমস্যাগুলো আমি একটু আলোচনা করছি, তোমরাও বাড়িতে নিজেরা করার চেষ্টা করবে। আর সবচেয়ে বড় কথা, অঙ্ক পারতে হলে, অঙ্কে সফল হতে হলে আমাদের তিনটা জিনিস দরকার। এক নম্বরটা হচ্ছে প্র্যাকটিস, দুই নম্বরটা হচ্ছে প্র্যাকটিস, তিন নম্বরটা হচ্ছে প্র্যাকটিস। অর্থাৎ প্র্যাকটিসই অঙ্কের মানে গণিতের সাফল্যের মূল ফান্ডা। ঠিক আছে, তো শুরু করছি আমরা এক্সারসাইজ 1.1। প্রথম যে অঙ্কটা বলেছে, ডিটারমাইন whether each of the following relations are reflexive, symmetric and transitive। তো প্রথম যে অঙ্কটা দেখো দিয়েছে, একটা সেট দিয়েছে, এ একটা সেট, তার এলিমেন্ট হচ্ছে 1 2 3 13 14। আর রিলেশনটা বলেছে x, y such that 3x is equal to y, 3x minus y is equal to 0। তাহলে আমরা অঙ্কটা শুরু হবে কোথা থেকে? আমাদের কন্ডিশনটা কি? কন্ডিশনটা হচ্ছে 3x minus y is equal to 0। তাহলে since 3x minus y is equal to 0, আমরা লিখতে পারি y is equal to 3x। তাহলে কি হচ্ছে দেখো, যে for x equal to 1, x যখন 1 হবে তখন y হবে 3। for x equal to 2, y হবে 6। for x is equal to 3, y হবে 9। for x is equal to 4, y হবে 12। for x is equal to 5 কি হচ্ছে, y is equal to হয়ে যাচ্ছে 15। এটা আমাদের এর মধ্যে নেই, আমাদের 14 পর্যন্ত। কাজে আমরা 15টা নিতে পারবো না, এটা আমরা নিতে পারবো না।
রিলেশনটা কি হচ্ছে আমাদের? রিলেশনটা হচ্ছে 1 3, সবসময় প্রথমে x তারপরে y, 2 6 3 9 4 12। আমরা এখন কি দেখবো? দেখবো যে এটা রিফ্লেক্সিভ কিনা না। তো রিফ্লেক্সিভ কাকে বলে? যেহেতু 1 2 3 ডট ডট 13 14 পর্যন্ত আছে, রিফ্লেক্সিভ হবে তখন যদি 1 1 2 2 3 3 4 4 13 13 14 14 যদি সবাই থাকতো, তাহলে এখানে একজন নেই। তো আমরা লিখবো since 1 1 does not belong to R, কাজে এটা not reflexive। ওকে, তারপরে কি দেখবো আমরা? দেখবো সিমেট্রিক কিনা না। সিমেট্রিক, তো সিমেট্রিক হতে হলে কি হতে হবে? যদি 1 3 আর এ থাকে, তাহলে 3 1 আর এ থাকতে হবে। 3 1 কি আর এ আছে? 3 1 আর এ নেই, বাট 3 1 does not belong to R, কাজে এটা not ট্রানজিটিভ। নট ট্রানজিটিভ। আচ্ছা, এরপরে আমরা আসছি সিমেট্রিকের ক্ষেত্রে। সিমেট্রিক গেল, সরি এটা ট্রানজিটিভ হবে না, এটা নট সিমেট্রিক। এখন ট্রানজিটিভ আমরা আসছি, দেখো লিনিয়ার পেয়ার 1 3 3 9, মানে 1 3 আর এ আছে, 3 9 আর এ আছে, কিন্তু 3 3 বাদ লেগে থাকে 1 9। 1 9 কি আর এ আছে? নেই, কাজে এটা নট ট্রানজিটিভ। আশা করি একের যে অঙ্কগুলি মোটামুটি সবগুলি এক ধরনের, তোমরা বাড়িতে ট্রাই করবে, যেটা হয় না এটা আমি দেখব। আচ্ছা, আমি গত ভিডিওতে রিলেশনের এক্সারসাইজ 1.1 শুরু করেছিলাম। তো 1.1 এ দুই একটা অঙ্ক আছে একটু জটিল প্রকৃতির, বাকি সব অঙ্কগুলি সোজা। তো যে অঙ্কগুলি একটু জটিল মনে হচ্ছে আমি সেগুলি একটু করে দিচ্ছি, আর বাকিগুলো তোমরা বাড়িতেই করবে। আর আজই আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো, যেটাতে প্রবলেম আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি নেক্সট আমার যখন ক্লাস নেব সেখানে আলোচনা করব, ঠিক আছে? তো আমরা নিচ্ছি কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2টা হচ্ছে এরকম যে r is equal to a comma b such that a less than is equal to b square, এই হচ্ছে আমাদের ফাংশনটা। সেটটা কোথায় আছে? রিলেশন অন r, মানে r মানে এখানে রিয়েল নাম্বার, ঠিক আছে? r মানে রিয়েল নাম্বার। আমরা দেখব যে ফাংশনটা রিফ্লেক্সিভ না, দেখাবো সিমেট্রিক না, দেখাবো ট্রানজিটিভ না, সব না দেখাবো, ঠিক আছে? আমরা দেখাবো যে রিলেশনটা রিফ্লেক্সিভ না, সিমেট্রিক না, ট্রানজিটিভ না। রিলেশনটা কি? a, b such that a less than b square। এখন দেখো, যখন তুমি কিছু প্রমাণ করবে, যে হ্যাঁ প্রমাণ করবে, ইয়েস প্রমাণ করতে হলে তোমাকে প্রুফ করতে হবে, প্রুফ, ঠিক আছে? ফ্রম ডেফিনেশন প্রুফ করতে হবে। যদি বলা হয় যে না দেখাবে, রিফ্লেক্সিভ না, সিমেট্রিক না, ট্রানজিটিভ না, তখন তুমি জাস্ট এক্সাম্পল প্লেস করবে। মনে থাকবে, যখন আমরা হ্যাঁ প্রমাণ করব, ইয়েস প্রমাণ করব, তখন বাই ডেফিনেশন আমাকে প্রুফ করতে হবে। আর যখন না প্রমাণ করব, আমরা জাস্ট এক্সাম্পল পুট করব। এক্সাম্পল পুট করে দেখিয়ে যাব যে এগুলি রিফ্লেক্সিভ বা ট্রানজিটিভ বা সিমেট্রিক হচ্ছে না, ঠিক আছে? ওকে, আচ্ছা দেখো এখানে রিয়েল নাম্বারের সেট। তো রিয়েল নাম্বার কারা? ইমাজিনারি নাম্বার ছাড়া সব নাম্বার রিয়েল নাম্বার। এখন যদি আমরা প্রথম দেখাবো রিফ্লেক্সিভ, আমরা স্টেপ বাই স্টেপ এগোই। প্রথম দেখাবো আমরা রিফ্লেক্সিভ। তো দেখো, যদি আমি এরকম নেই যে 1, 1 belongs to R, কি হচ্ছে? 1 less than is equal to 1 square, it is correct।
তাহলে কি দেখা যাচ্ছে, রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। যদি আমরা 2 নেই, যে 2, 2 বিলংস টু আর, তখন 2 লেস দেন 2 স্কয়ার, এটাও কারেক্ট, রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। কিন্তু যেহেতু এটা রিয়েল নাম্বারের সেট, আমরা কি নিয়েছি, আমরা নিয়েছি ন্যাচারাল নাম্বার। যেহেতু রিয়েল নাম্বারের সেট, এখানে ফ্র্যাকশনাল নাম্বারও থাকতে পারে। কাজেই এগুলি যদি নেই আমরা, তখন দেখব যে সেটটা রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা প্রুফ করব যে রিফ্লেক্সিভ না, মানে আমরা এমন একটা পয়েন্ট বের করব যে পয়েন্ট দিয়ে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না। ঠিক আছে, দেখো যদি আমি হাফ কমা হাফ নেই, যদি আমি হাফ কমা হাফ নেই রিয়েল নাম্বারের সেট থেকে, তাহলে কি হচ্ছে, যদি এটা থেকে যায় এই সেটে, তাহলে এটা রিফ্লেক্সিভ হবে। যদি না থাকে তো রিফ্লেক্সিভ হবে না। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি আমরা, এখান থেকে লিখতে পারি সিন্স a less than b স্কয়ার, তাহলে হাফ লেস দেন হাফ স্কয়ার, তাহলে কি হচ্ছে, হাফ লেস দেন ইজ ইকুয়াল টু 1/4, which is not true। কারণ হাফ অ্যাকচুয়ালি হাফ গ্রেটার দেন 1/4, তাই তো? কাজেই দি ফাংশন ইজ নট রিফ্লেক্সিভ। বুঝা গেল? এখন দেখবো আমরা সিমেট্রিক কিনা না। তো সিমেট্রিকের জন্য মনে করো আমরা এরকম নিলাম যে 1, 2 বিলংস টু রিয়েল নাম্বারের সেট, তাহলে কি হচ্ছে, 1 লেস দেন ইজ ইকুয়াল টু 2 স্কয়ার, মানে 1 লেস দেন ইজ ইকুয়াল টু 4, এটা কারেক্ট। এখন দেখব যে 2, 1 বিলংস টু আর হয় কিনা না। যদি 2, 1 যদি বিলংস টু আর হয়, তাহলে কি হচ্ছে, 2 স্কয়ার লেস দেন ইজ ইকুয়াল টু 1, মানে 4 লেস দেন ইজ ইকুয়াল টু 1, which is wrong, not correct, so function is not symmetric। এখন আসবো আমরা ট্রানজিটিভের ক্ষেত্রে। যখন ট্রানজিটিভ প্রুফ করব আমরা, মানে সংক্রমণ প্রুফ করব, এখানে একটা পয়েন্ট মনে রাখতে লাগবে। 12 এর কিছু অঙ্ক আছে, একটু মেমোরাইজ করে রাখতে লাগে, কিছু প্রসেস মেমোরাইজ করে রাখতে লাগে। যদি না রাখতে পারো, পরীক্ষা হলে তুমি একটা एग्जांपल খুঁজেই পাবে না। তখন এটা মনে রাখার ফান্ডাটা হচ্ছে, আমরা প্রথম যে নাম্বারটা নেব, এর পরের নাম্বারটা তার থেকে জাস্ট এক কম নেব। এর পরের যে নাম্বারটা নেব, এই অঙ্কের ক্ষেত্রে, স্পেশালি এই অঙ্কের ক্ষেত্রে, পরের যে নাম্বারটা নেব যার স্কয়ার তার থেকে বড়, তার থেকে ছোট। যদি প্রথম নাম্বারটা আমরা 4 নেই, পরেরটা কত নেব, এক কম 3 নেব। এর পরের নাম্বারটা এমন নাম্বার নেব যার স্কয়ার তার থেকে বড়, তার থেকে ছোট। যদি আমরা 8 নেই, পরের নাম্বারটা আমরা কত নেব, এক কম। এরপরে এমন নাম্বার নেব যে নাম্বারের স্কয়ার তার থেকে বড়, তার থেকে ছোট। তো আমরা 3.2 দিয়ে চিন্তা করি। তো এটা বলার আগে ট্রানজিটিভটা একটু রিভাইজ করে দিই আমি। ট্রানজিটিভ কাকে বলে, যে AB আর এর মধ্যে আছে, BC আর এর মধ্যে আছে, যদি AC আর এর মধ্যে থাকে, তখন তাকে বলবো আমরা ট্রানজিটিভ। ঠিক নিয়েছি, আমরা নিয়েছি ন্যাচারাল নাম্বার। যেহেতু রিয়েল নাম্বারের সেট, এখানে ফ্র্যাকশনাল নাম্বারও থাকতে পারে। কাজেই এগুলি যদি নেই আমরা, তখন দেখব যে সেটটা রিফ্লেক্সিভ হয়ে যাচ্ছে। কিন্তু আমরা প্রুফ করব যে রিফ্লেক্সিভ না, মানে আমরা এমন একটা পয়েন্ট বের করব যে পয়েন্ট দিয়ে এই কন্ডিশনটা স্যাটিসফাই করে না। ঠিক আছে, দেখো যদি আমি হাফ কমা হাফ নেই, যদি আমি হাফ কমা হাফ নেই রিয়েল নাম্বারের সেট থেকে, তাহলে কি হচ্ছে, যদি এটা থেকে যায় এই সেটে, তাহলে এটা রিফ্লেক্সিভ হবে। যদি না থাকে তো রিফ্লেক্সিভ হবে না। ঠিক আছে, তাহলে কি লিখতে পারি আমরা, এখান থেকে লিখতে পারি সিন্স a less than b স্কয়ার, তাহলে হাফ লেস দেন হাফ স্কয়ার, তাহলে কি হচ্ছে, হাফ লেস দেন ইজ ইকুয়াল টু 1/4, which is not true। কারণ হাফ অ্যাকচুয়ালি হাফ গ্রেটার দেন
1/4, তাই তো? কাজেই the function is not reflexive। বুঝা গেল? এখন দেখবো আমরা সিমেট্রিক কিনা না। তো সিমেট্রিকের জন্য মনে করো আমরা এরকম নিলাম যে 1,2 belongs to রিয়েল নাম্বারের সেট। তাহলে কি হচ্ছে 1 less than is equal to 2 স্কয়ার, মানে 1 less than is equal to 4, এটা কারেক্ট। এখন দেখব যে 2,1 belongs to r হয় কিনা না। যদি 2,1 যদি belongs to r হয় তাহলে কি হচ্ছে 2 স্কয়ার less than is equal to 1, মানে 4 less than is equal to 1, which is wrong, not correct, so function is not symmetric। এখন আসবো আমরা ট্রানজিটিভের ক্ষেত্রে। যখন ট্রানজিটিভ প্রুফ করব আমরা, মানে সংক্রমণ প্রুফ করব, এখানে একটা পয়েন্ট মনে রাখতে লাগবে। 12 এর কিছু অঙ্ক আছে, একটু মেমোরাইজ করে রাখতে লাগে, কিছু প্রসেস মেমোরাইজ করে রাখতে লাগে। যদি না রাখতে পারো পরীক্ষা হলে তুমি একটা एग्जांपल খুঁজেই পাবে না। তখন এটা মনে রাখার ফান্ডাটা হচ্ছে আমরা প্রথম যে নাম্বারটা নেব এর পরের নাম্বারটা তার থেকে জাস্ট এক কম নেব। এর পরের যে নাম্বারটা নেব এই অঙ্কের ক্ষেত্রে, স্পেশালি এই অঙ্কের ক্ষেত্রে, পরের যে নাম্বারটা নেব যার স্কয়ার তার থেকে বড় তার থেকে ছোট। যদি প্রথম নাম্বারটা আমরা 4 নেই, পরেরটা কত নেব? এক কম 3 নেব। এর পরের নাম্বারটা এমন নাম্বার নেব যার স্কয়ার তার থেকে বড় তার থেকে ছোট। যদি আমরা 8 নেই, পরের নাম্বারটা আমরা কত নেব? এক কম। এরপরে এমন নাম্বার নেব যে নাম্বারের স্কয়ার তার থেকে বড় তার থেকে ছোট। তো আমরা 3.2 দিয়ে চিন্তা করি। তো এটা বলার আগে ট্রানজিটিভটা, আচ্ছা এখন আমরা প্রমাণ করব ট্রানজিটিভ। এখানে একটা স্পেশাল নিয়ম মনে রাখতে লাগবে, আগেই বলেছিলাম আমি, যে আমরা কি নেব? আমরা নেব AB belongs to R, নেব BC belongs to R। যদি দেখাতে পারি আমরা SC belongs to R, যদি প্রুফ করতে পারি যে SC belongs to R, তাইলে আমরা বলবো এটা ট্রানজিটিভ। ঠিক আছে? তো এই নাম্বারগুলো নিতে গিয়ে একটু খেয়াল রাখতে লাগবে। নাম্বার যখন a less than equal to b স্কয়ার হবে তখন নাম্বারটা আমরা কিভাবে নেব, एग्जांपलটা কিভাবে নেব, কিভাবে মনে রাখবো? দেখো, মনে করো আমি কিভাবে নেব, আমরা প্রথম যদি আমরা যে নাম্বারটা নেব পরের নাম্বারটা তার থেকে আমরা জাস্ট এক কম নেব সব সময়, এটা মনে রাখার বুদ্ধি। তো এখানে তো আবার কি হচ্ছে 2ই হচ্ছে, মানে আমি 3 নিলাম 2 নিলাম, প্রথম যে নাম্বার নেব এক কম, এর পরের নাম্বারটা যেটা নেব সেই নাম্বারের স্কয়ার তার থেকে বড় তার থেকে ছোট। তো মনে করো যদি আমরা 1.2 নেই, তো 1.2 এর স্কয়ার কত? 1.44, তার থেকে বড় হচ্ছে না। যদি আমরা 1.5 নেই, 1.5 এর স্কয়ার 2.25, তার থেকে বড় তার থেকে ছোট। তার মানে 2.25 এই নাম্বারটা 2 থেকে ছোট, কিন্তু 3 থেকে ছোট কিন্তু 2 থেকে বড়, এটা মনে রাখতে লাগবে। তাই আমরা নাম্বার নেব কত কত নেব? 3 নেব, 2 নেব, 1.5 নেব। ওকে, এখন দেখো আমরা শুরু করি অঙ্কটা। এখান থেকে আমরা ধরবো যে let 3,2 belongs to R and 2,1.5 belongs to R থেকে শুরু করলাম। তাহলে প্রথমটাতে কি কাজে লাগবে? যে 3 less than is equal to 2 square, which is true, and 2 less than is equal to 1.5 square, এটাও true, but কি হচ্ছে এখন আমরা দেখব যে 3 আর 1.5, 3 less than is equal to 1.5 স্কয়ার হচ্ছে না। তার মানে এটা কি আসলে? এটা হচ্ছে 3 not less than is equal to 2.25, এটা তো নট কারেক্ট। তার মানে 3,1.5 does not belong to R, কাজে এটা ট্রানজিটিভ হচ্ছে না। এই স্টেপটা আমাদের মাথায় রাখতে লাগবে। এরপরে 4 নম্বর যে অঙ্কটা, 4 নম্বর না, 4 নম্বর সহজ, 5 নম্বর যে অঙ্কটা, 5 নম্বর অঙ্কের বলেছে a less than equal to b কিউব। এটা কিভাবে মনে রাখবো আমরা?
আমরা প্রথম যে সংখ্যা নেব ট্রানজিটিভের ক্ষেত্রে, প্রথম যে সংখ্যা নেব পরের সংখ্যাটা তার অর্ধেক নেব, এর পরের যে সংখ্যাটা নেব, এর পরের যে সংখ্যাটা নেব সেটার কিউব, যেহেতু এখানে কিউব আছে, কিউবটা তার থেকে বড় হবে, তার থেকে ছোট হবে। এটা একটু প্র্যাকটিস করলেই করে নিতে পারবে। তো এই হলো মোটামুটি আমাদের ফাংশনের অঙ্ক। বাকি যে অঙ্কগুলি আছে সেগুলিতে কোনো অঙ্কতেই জটিলতা নেই, সব সহজ প্রকৃতির অঙ্ক, তোমরা আশা করি ইজিলি করতে পারবে। যদি কোনো অঙ্ক না করতে পারো যোগাযোগ করবে, আমি অবশ্যই করে দেব, ঠিক আছে? আচ্ছা, আমি বলেছিলাম আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেব, হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমি দিচ্ছি। যদি কোনো প্রবলেম ফেস করো আমাকে হোয়াটসঅ্যাপ করবে, নিজের নাম লিখবে। আমার নাম্বারটা হচ্ছে 9436994193। এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। ওকে, তাহলে আজকে আমরা এখন শুরু করব ফাংশন বা ম্যাপিং। ফাংশন বা ম্যাপিং আমরা এখন স্টার্ট করব। ফাংশন, তো ফাংশন বা ম্যাপিং বলতে আমরা কি বুঝি আগে এটা বুঝতে লাগবে। ফাংশন ম্যাপিং বলতে আমরা কি বুঝি আগে এটা বুঝতে লাগবে। মনে করো যে একটা আমি एग्जांपल নিচ্ছি y x²। আমরা x কে বলি এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, y কে বলি আমরা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, মানে স্বাধীন চলো অধীন চলো। এখন x এর সকল মানে যদি y মান পাওয়া যায়, x এর সকল বাস্তব মানে যদি y একটি বাস্তব মান পাওয়া যায় তখন তাকে আমরা ফাংশন বলব। কি রকম? মনে করো এখানে আমি x এর মান নিলাম, এখানে আমি y এর মান নিলাম, ঠিক আছে? x এর মানটা কি? আমরা সব রিয়েল নাম্বার নিচ্ছি, সব রিয়েল নাম্বার। x এর মান মনে করো -1 1 0 1 2 3। এখানে তো অনেক মান থাকবে, এটাও রিয়েল নাম্বার, অনেক মান থাকবে। মনে করো 0 1 2 3 4 5 6 7 9, মনে করো এরকম আছে। তো এই দিকের যে মানগুলি থাকবে তাকে আমরা বলি ডোমেইন বা প্রি-ইমেজ। কি বলি আমরা? ডোমেইন বা প্রি-ইমেজ। আর এই পুরো মানটা হচ্ছে কোডোমেইন। বাংলাতে আমরা বলি অঞ্চল, এটাকে বলি আমরা উপ অঞ্চল, ঠিক আছে? যদি আমরা এই एग्जांपलটাতে আলোচনা করি যে y x², তাহলে x যখন -1, তো -1² কত হচ্ছে 1, মানে -1 কানেক্টেড উইথ 1, 1 কানেক্টেড উইথ 1, কারণ 1² 1। 0² কত? 0, 0 কানেক্টেড উইথ 0, আরটা 1 তো হবে না এখানে। 2 কানেক্টেড উইথ 4, 3 কানেক্টেড উইথ 9। তারা একটা রিলেশন এ ফাংশন f দ্বারা যুক্ত। তখন বলবো আমরা যে কানেক্টেড উইথ 0, আরটা 1 তো হবে না এখানে। 2 কানেক্টেড উইথ 4, 3 কানেক্টেড উইথ 9। তারা একটা রিলেশন এ ফাংশন f দ্বারা যুক্ত। তখন বলবো আমরা যে x is a function of y, আমরা লিখব y f of x। তাহলে এই জায়গাটা হচ্ছে x, এই জায়গা হচ্ছে y, মানে f of x। এখন প্রশ্ন হলো যেখানে ফাংশনটা কে? তো মাথায় আসতে পারে ফাংশনটা হচ্ছে x, না, x টা হচ্ছে ডোমেইন। মাথায় আসতে পারে যে y টা ফাংশন, না, y টা হচ্ছে কোডোমেইন। আচ্ছা, তাহলে কি হবে? তো ফাংশন কি হবে? ফাংশনটা হচ্ছে f, f টা হচ্ছে আমাদের ফাংশন। f of x টা কে? f of x তো y, y মানে কে? কোডোমেইন। যেমন আমি বললাম যে y সমান log x, লগটা হচ্ছে আমার ফাংশন। y সমান sin x, ফাংশনটা হচ্ছে আমার sin, নট sin x, সাইনটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু জিনিস একটু আলোচনা করছি আমি। দেখো, ফাংশন দুই ধরনের হয় মূলত, ওয়ান ওয়ান ফাংশন আর মেনি ওয়ান ফাংশন। ওয়ান ওয়ান ফাংশন আর মেনি ওয়ান ফাংশন, সব ফাংশন কিন্তু একটা রিলেশন, সব ফাংশন একটা রিলেশন, কিন্তু সব রিলেশনটা ফাংশন না। কোন রিলেশন ফাংশন হবে না?
যে রিলেশনের প্রি ইমেজ স্পেসিফিক না, যে রিলেশনের প্রি ইমেজটা স্পেসিফিক না সে ফাংশন না, কিন্তু এমনিতে সব ফাংশন একটা রিলেশন। আচ্ছা, এখন ওয়ান ওয়ান তার একটা নাম হচ্ছে ইনজেক্টিভ ফাংশন। ইনজেক্টিভ ফাংশন ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ ফাংশন বা আমরা ইনজেকশনও বলি। তো ওয়ান ওয়ান ফাংশনটা কি? বাংলাতে আমরা বলি একৈক, মানে এক 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 অপেক্ষ। কাকে বলি আমরা? মনে করে এরকম আছে, তার একটা ফাংশন f দ্বারা যুক্ত, এখানে মনে করা আছে a b c, এখানে মনে করা আছে p q r, মনে করো s একটা আছে, ঠিক আছে? তো ফাংশনটা এমন যে a কানেক্টেড উইথ p, b কানেক্টেড উইথ q, c কানেক্টেড উইথ r, ঠিক আছে? লক্ষ্য রাখতে লাগবে এদিকে সবাই যেন যে কোনো একটি ভ্যালুর সাথে এঙ্গেজ হয়। যদি কেউ এঙ্গেজ না হয়, যদি ফ্রি থেকে যায়, তাহলে কিন্তু এটা ফাংশন হবে না। এদিকে ফ্রি থাকতেও পারে, নাও থাকতে পারে, অসুবিধা নেই। তাই এই যে ফাংশনটা বলবো আমরা ওয়ান ওয়ান ফাংশন। বুঝা গেল? ওয়ান ওয়ান এটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। এখন আমি আসছি মেনি ওয়ান। এখানে আবার সেম নিলাম আমি, a b c d নিলাম মনে করো, এখানে মনে করো x। এখন প্রশ্ন হলো যে এখানে ফাংশনটা কে? তো মাথায় আসতে পারে ফাংশনটা হচ্ছে x, না, x টা হচ্ছে ডোমেইন। মাথায় আসতে পারে যে y টা ফাংশন, না, y টা হচ্ছে কোডোমেইন। আচ্ছা, তাহলে কি হবে? তো ফাংশন কে হবে? ফাংশনটা হচ্ছে f, f টা হচ্ছে আমাদের ফাংশন। f of x টা কে? f of x তো y, y মানে কে? কোডোমেইন। যেমন আমি বললাম যে y সমান log x, লগটা হচ্ছে আমার ফাংশন, y সমান sin x, ফাংশনটা হচ্ছে আমার sin, নট sin x, সাইনটা হচ্ছে ফাংশন, ঠিক আছে? আচ্ছা, এখানে কিছু জিনিস একটু আলোচনা করছি আমি। দেখো, ফাংশন দুই ধরনের হয় মূলত, ওয়ান ওয়ান ফাংশন আর মেনি ওয়ান ফাংশন। ওয়ান ওয়ান ফাংশন আর মেনি ওয়ান ফাংশন, সব ফাংশন কিন্তু একটা রিলেশন, সব ফাংশন একটা রিলেশন, কিন্তু সব রিলেশনটা ফাংশন না। কোন রিলেশন ফাংশন হবে না? যে রিলেশনের প্রি ইমেজ স্পেসিফিক না, যে রিলেশনের প্রি ইমেজটা স্পেসিফিক না সে ফাংশন না, কিন্তু এমনিতে সব ফাংশন একটা রিলেশন। আচ্ছা, এখন ওয়ান ওয়ান তার একটা নাম হচ্ছে ইনজেক্টিভ ফাংশন। ইনজেক্টিভ ফাংশন ওয়ান ওয়ান বা ইনজেক্টিভ ফাংশন বা আমরা ইনজেকশনও বলি। তো ওয়ান ওয়ান ফাংশনটা কি? বাংলাতে আমরা বলি একৈক, মানে এক 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 অপেক্ষ। কাকে বলি আমরা? মনে করে এরকম আছে, তার একটা ফাংশন f দ্বারা যুক্ত, এখানে মনে করা আছে a b c, এখানে মনে করা আছে p q r, মনে করো s একটা আছে, ঠিক আছে? তো ফাংশনটা এমন যে a কানেক্টেড উইথ p, b কানেক্টেড উইথ q, c কানেক্টেড উইথ r, ঠিক আছে? লক্ষ্য রাখতে লাগবে এদিকে সবাই যেন যে কোনো একটি ভ্যালুর সাথে এঙ্গেজ হয়। যদি কেউ এঙ্গেজ না হয়, যদি ফ্রি থেকে যায়, তাহলে কিন্তু এটা ফাংশন হবে না। এদিকে ফ্রি থাকতেও পারে, নাও থাকতে পারে, অসুবিধা নেই। তাই এই যে ফাংশনটা বলবো আমরা ওয়ান ওয়ান ফাংশন। বুঝা গেল? ওয়ান ওয়ান এটা হচ্ছে ওয়ান ওয়ান ফাংশন। এখন আমি আসছি মেনি ওয়ান। এখানে আবার সেম নিলাম আমি, a b c d নিলাম মনে করো, এখানে মনে করো p q r s নিলাম। মেনি ওয়ান হচ্ছে মেনি টু ওয়ান। দেখো, মেনি ওয়ান, মেনি থেকে ওয়ান, মেনি থেকে ওয়ানটাকে বলবো আমরা মেনি ওয়ান ফাংশন, মেনি থেকে ওয়ানকে বলবো আমরা মেনি ওয়ান ফাংশন, ঠিক আছে? এক থেকে এক হলে ওয়ান ওয়ান। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হলো অন টু এজ হয়। যদি কেউ এঙ্গেজ না হয়, যদি ফ্রি থেকে যায়, তাহলে কিন্তু এটা ফাংশন হবে না। এদিকে ফ্রি থাকতেও পারে,
নাও থাকতে পারে, অসুবিধা নেই। তাই এই যে ফাংশনটা বলবো আমরা 1 1 ফাংশন। বুঝা গেল 1 1? এটা হচ্ছে 1 1 ফাংশন। এখন আমি আসছি মেনি ওয়ান। এখানে আবার সেম নিলাম আমি, এ বি সি ডি নিলাম মনে করো, এখানে মনে করো পি কিউ আর এস নিলাম। মেনি ওয়ান হচ্ছে মেনি টু ওয়ান। দেখো মেনি ওয়ান, মেনি থেকে ওয়ান, মেনি থেকে ওয়ানটাকে বলবো আমরা মেনি ওয়ান ফাংশন। মেনি থেকে ওয়ান কে বলবো আমরা মেনি ওয়ান ফাংশন। ঠিক আছে? এক থেকে এক হলে ওয়ান ওয়ান। আচ্ছা, আরেকটা ব্যাপার আছে এখানে, সেটা হলো অন টু ফাংশন আর ইনটু ফাংশন। অন টু ফাংশন কোন সময় হবে? যখন দেখা যাবে যে কোডোমেইনের সব পদ এঙ্গেজড, কেউ ফ্রি নেই, তখন তাকে বলবো আমরা অন টু ফাংশন। অন টু ফাংশনটার নাম হচ্ছে সাবজেকশন বা সাবজেক্টিভ ফাংশন। সাবজেক্টিভ ফাংশন এটা তো আগেই বলেছিলাম 1 1, এখন আবার কি হয়ে গেল? অন টু হয়ে গেল। মানে এই ফাংশনটা হচ্ছে 1 1 অন টু ফাংশন। এখানে দেখো এটা কি আছে? মেনি ওয়ান। কেউ ফ্রি আছে নাকি? ফ্রি আছে। যদি কেউ ফ্রি থাকে তখন তাকে বলবো আমরা ইনটু ফাংশন। এই হলো অন টু ফাংশন, মানে 1 1 অন টু, এটা হচ্ছে মেনি ওয়ান অন টু। ইনটু সেম ভাবে 1 1 ইনটু হতে পারে, ঠিক আছে? সেম ভাবে মেনি ওয়ান অন টু হতে পারে। তোমাকে তো মেনি ওয়ান ইনটু আমি দেখালাম। ওকে, এখন আমরা যখন অঙ্ক করব, আচ্ছা এখানে যদি কোনো ফাংশন ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ, ইনজেক্টিভ মানে কি 1 1, সাবজেক্টিভ মানে কি অন টু। যদি 1 1 হয়, অন টু হয়, তখন সেই ফাংশনের নাম হলো গিয়ে বাইজেকশন বা বাইজেক্টিভ ফাংশন। এটা ভালো করে বুঝো। বাইজেকশন ফাংশন কোন সময়? যখন সে ইনজেক্টিভ মানে 1 1 হবে, আবার সাবজেক্টিভ মানে অন টু হবে, একই সাথে 1 1 এবং অন টু হলে সেই ফাংশনটাকে বলবো আমরা বাইজেকশন বা বাইজেক্টিভ ফাংশন। এখন একটা অঙ্ক যখন করব আমরা, আচ্ছা অঙ্ক করার আগে আরেকটা জিনিস আমি একটু বলে নেই, সেটা হচ্ছে ফাংশন হবে না কোন সময়। ফাংশন কোন সময় হবে তো বুঝলাম, 1 1 অন টু হলেই ফাংশন, এছাড়া কোনো ফাংশন নেই। যদি এমন হয় অন টু ফাংশন মানে 1 1 অন টু, এটা হচ্ছে মেনি ওয়ান অন টু। ইনটু সেম ভাবে 1 1 ইনটু হতে পারে, ঠিক আছে? সেম ভাবে মেনি ওয়ান অন টু হতে পারে। তোমাকে তো মেনি ওয়ান ইনটু আমি দেখালাম। ওকে, এখন আমরা যখন অঙ্ক করব, আচ্ছা এখানে যদি কোনো ফাংশন ইনজেক্টিভ প্লাস সাবজেক্টিভ, ইনজেক্টিভ মানে কি 1 1, সাবজেক্টিভ মানে কি অন টু। যদি 1 1 হয়, অন টু হয়, তখন সেই ফাংশনের নাম হলো গিয়ে বাইজেকশন বা বাইজেক্টিভ ফাংশন। এটা ভালো করে বুঝো। বাইজেকশন ফাংশন কোন সময়? যখন সে ইনজেক্টিভ মানে 1 1 হবে, আবার সাবজেক্টিভ মানে অন টু হবে, একই সাথে 1 1 এবং অন টু হলে সেই ফাংশনটাকে বলবো আমরা বাইজেকশন বা বাইজেক্টিভ ফাংশন। এখন একটা অঙ্ক যখন করব আমরা, আচ্ছা অঙ্ক করার আগে আরেকটা জিনিস আমি একটু বলে নেই, সেটা হচ্ছে ফাংশন হবে না কোন সময়। ফাংশন কোন সময় হবে তো বুঝলাম, 1 1 অন টু হলেই ফাংশন, এছাড়া কোনো ফাংশন নেই। যদি এমন হয় যেখানে আছে এ বি সি, এখানে ডি ই এফ, এখানে এ কানেক্টেড উইথ দিস, এটা কানেক্টেড উইথ দিস, দেখা গেল এটা ফ্রি রয়ে গেছে। যদি এটা ফ্রি থেকে যায় মানে এনগেজ হয়নি, আমরা বলবো নট এ ফাংশন, এটা ফাংশন না। যদি এমন হয় এরকম কিছু থাকে এ বি সি
ডি ই এফ, যদি এমন হয়, এটা কি হয়েছে, এটা হয়ে গেছে ওয়ান মেনি কোনো ফাংশন নেই, ফাংশন হচ্ছে আমাদের ওয়ান ওয়ান আর মেনি ওয়ান, এটা হয়ে গেছে ওয়ান টু মেনি কোনো ফাংশন নেই, কাজে এটা ফাংশন হবে না। আচ্ছা, আমরা এখন একটা অঙ্ক তোমাকে দেওয়া হলো, তুমি চেক করবে যে ফাংশনটা ওয়ান ওয়ান কিনা না। আমরা কিভাবে দেখবো ফাংশনটা ওয়ান ওয়ান কিনা না? আমরা ফাংশনটা মনে করো f of x, এটা ফাংশন, ঠিক আছে? তো x এর যে ভ্যালু তাকে আমরা কি বলি, ডোমেইন। x এর ভ্যালুকে আমরা বলি ডোমেইন। আমরা ডোমেইনের দুটো মান নিলাম x1 আর x2, এমন ভাবে নিলাম যে f of x1 is equal to f of x2 হলো। আমরা ডোমেইনের দুটো মান, ডোমেইন মানে ক্ষেত্র দুটো মান x1 এবং x2 এমন ভাবে নিলাম যে f of x1 is equal to f of x2। যদি এখান থেকে প্রমাণ করা যায় যে x1 is equal to x2, যদি প্রমাণ করা যায় তখন বলবো আমরা মানে ক্ষেত্র দুটো মান x1 এবং x2 এমন ভাবে নিলাম যে f of x1 is equal to f of x2। যদি এখান থেকে প্রমাণ করা যায় যে x1 is equal to x2, যদি প্রমাণ করা যায় তখন বলবো আমরা ফাংশনটা 1 1। যদি প্রমাণ করা না যায়, তাহলে এটা মেনি 1। একটা एग्जांपल আমি দিচ্ছি। মনে করো একটা অঙ্ক যে f of x is equal to 5x plus 2। আমরা দেখব ফাংশনটা 1 1 না মেনি 1। আমরা পরীক্ষা করব 1 1, যদি 1 1 না হয় তাহলে মেনি 1 হবে, ঠিক আছে? তো আমি দুটো মান নিলাম, x এর মনে করে নিলাম যে f of x1 সমান f of x2 হয়। তো আমি লিখলাম f of x1 is equal to f of x2। তাইলে f of x যদি 3x plus 2 হয়, f of x1 হবে, x1 টা কোথায় লিখেছি আমরা, x1 টা কোথায় লিখেছি, x এর জায়গায়। তাহলে f of x1 হবে 3x1 plus 2, x2 হবে 3x2 plus 2, 2 2 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, x1 equal to x2, কাজে ফাংশনটা 1 1, ঠিক আছে? তো কোন সময় 1 1 হবে না? মনে করো আরেকটা অঙ্ক আমরা নেই, f of x নিলাম আমরা 4x square plus 7, দুটো মান নিলাম x এর, x1 আর x2, এইরূপ যে f of x1 is equal to f of x2। তাহলে কি হচ্ছে এখানে, 4x1 square plus 7 is equal to 4x2 square plus 7, 7 7 cancel, 4 4 cancel, তাহলে x1 square is equal to x2 square হলো। এখান থেকে কি লেখা যাবে, x1 is equal to plus minus x2, মানে x1 equal to x2 হলো না, কাজে এটা মেনি 1। আমরা এইভাবে পরীক্ষা করব একটা ফাংশন 1 1 না মেনি 1। এখন দেখব আমরা ফাংশনটা onto না into কিভাবে হয়। onto বা into বোঝার জন্য, মানে সাবজেকশন বোঝার জন্য onto ফাংশন, onto কিভাবে দেখব, তোমাকে মনে করো ফাংশনটা বলবে এরকম যে ফাংশন f such that natural to natural number to natural number, এটা সব সময় ডোমেইন হবে, এটা সব সময় রেঞ্জ বা কোডোমেইন হবে, রেঞ্জ বা কোডোমেইন। আমি রেঞ্জ বা কোডোমেইনের ডিফারেন্সটা এখনই বুঝিয়ে দেব এই অঙ্কটা একটা एग्जांपल বোঝানোর পর। আচ্ছা, onto আমরা কি রকম বলবো, যে একটা ফাংশন দিল f of x is equal to মনে করো 3x plus 4। আমরা দেখব ফাংশনটা onto না into। আমরা onto পরীক্ষা করব, onto না হয় তাহলে into হবে। তো তুমি ফাংশনটাকে y ধরবে। তো আমি ধরলাম y is equal to 3x plus 4। তুমি এখান থেকে x এর মানটা বের করবে। তো লেখা যায় 3x is equal to y minus 4। x এর মান হচ্ছে y minus 4/3। এটা কানেক্টেড উইথ দিস। দেখা গেল এটা ফ্রি রয়ে গেছে। যদি এটা ফ্রি থেকে যায়, মানে এনগেজ হয়নি, আমরা বলবো নট এ ফাংশন, এটা ফাংশন না। যদি এমন হয় এরকম কিছু থাকে a b c d e f, যদি এমন হয়, এটা কি হয়েছে,
এটা হয়ে গেছে ওয়ান মেনি কোনো ফাংশন নেই, ফাংশন হচ্ছে আমাদের ওয়ান ওয়ান আর মেনি ওয়ান। এটা হচ্ছে ওয়ান টু মেনি কোনো ফাংশন নেই, কাজে এটা ফাংশন হবে না। আচ্ছা, আমরা এখন একটা অঙ্ক তোমাকে দেওয়া হলো, তুমি চেক করবে যে ফাংশনটা ওয়ান ওয়ান কিনা না। আমরা কিভাবে দেখবো ফাংশনটা ওয়ান ওয়ান কিনা না? আমরা ফাংশনটা মনে করো f of x, এটা ফাংশন, ঠিক আছে? তো x এর যে ভ্যালু তাকে আমরা কি বলি? ডোমেইন। x এর ভ্যালুকে আমরা বলি ডোমেইন। আমরা ডোমেইনের দুটো মান নিলাম x1 আর x2, এমন ভাবে নিলাম যে f of x1 is equal to f of x2 হলো। আমরা ডোমেইনের দুটো মান, ডোমেইন মানে ক্ষেত্র দুটো মান x1 এবং x2 এমন ভাবে নিলাম যে f of x1 is equal to f of x2। যদি এখান থেকে প্রমাণ করা যায় যে x1 is equal to x2, যদি প্রমাণ করা যায় তখন বলবো আমরা ফাংশনটা 1 1। যদি প্রমাণ করা না যায়, তাহলে এটা মেনি 1। একটা एग्जांपल আমি দিচ্ছি। মনে করো একটা অঙ্ক যে f of x is equal to 3x plus 2। আমরা দেখব ফাংশনটা 1 1 না মেনি 1। আমরা পরীক্ষা করব 1 1, যদি 1 1 না হয় তাহলে মেনি 1 হবে, ঠিক আছে? তো আমি দুইটা মান নিলাম x এর, মনে করে নিলাম যে f of x1 সমান f of x2 হয়। তো আমি লিখলাম f of x1 is equal to f of x2। তাইলে f of x যদি 3x plus 2 হয়, f of x1 হবে, x1 টা কোথায় লিখেছি আমরা? x1 টা কোথায় লিখেছি? x এর জায়গায়। তাহলে f of x1 হবে 3x1 plus 2, x2 হবে 3x2 plus 2, 2 2 ক্যান্সেল, 3 3 ক্যান্সেল, x1 equal to x2, কাজে ফাংশনটা 1 1, ঠিক আছে? তো কোন সময় 1 1 হবে না? মনে করো আরেকটা অঙ্ক আমরা নেই। f of x নিলাম আমরা 4x square plus 7, দুইটা মান নিলাম x এর, x1 আর x2, এই রূপ যে f of x1 is equal to f of x2। তাহলে কি হচ্ছে এখানে? 4x1 square plus 7 is equal to 4x2 square plus 7, 7 7 cancel, 4 4 cancel, তাহলে x1 square is equal to x2 square হলো। এখান থেকে কি লেখা যাবে? হচ্ছে -3, -3/3 হচ্ছে -1, মানে does not belong to domain। আমাদের ডোমেইনটাকে x ন্যাচারাল নাম্বার, ডোমেইনটা হচ্ছে x ন্যাচারাল নাম্বার, ডোমেইনে থাকেনি। তার মানে কি? তার মানে এখানে এমন একটা ভ্যালু -1 বা +1 আছে, এমন একটা ভ্যালু +1 আছে যে এদিকে ডোমেইনের কোনো ভ্যালুর সাথে কানেক্ট হতে পারেনি। তার মানে কি? তার মানে সে ফ্রি রয়ে গেছে, সে এনগেজ হয়নি, মানে এখানে একটা এলিমেন্ট অতিরিক্ত আছে, কাজে এটা ইনটু ফাংশন। যদি কানেক্ট হয়ে যেত তাহলে এটা অনটু ফাংশন হতো, ঠিক আছে? আচ্ছা, এখন এই জায়গাটাতে আমি একটু বলি যে কোডোমেইন আর রেঞ্জ কি ডিফারেন্স। দেখো, এটা একটু বড় করে রাখলাম। একটা ফাংশন f দ্বারা যুক্ত, এখানে মনে করো a b c, এখানে মনে করো d e f g h i j মনে আছে, a কানেক্টেড উইথ f, b উইথ g, c উইথ h। এটা পুরোটা হচ্ছে ডোমেইন, যাদের সঙ্গে কানেক্টেড তারা হলো রেঞ্জ, আর পুরো জিনিসটা হচ্ছে কোডোমেইন। বুঝা গেল? যাদের সঙ্গে কানেক্টেড তারা হচ্ছে রেঞ্জ, পুরো জিনিসটা হচ্ছে কোডোমেইন। তাহলে কোডোমেইন এবং রেঞ্জ কোন সময় সেম হবে? কোডোমেইন এবং রেঞ্জ একদম সেম হবে যখন ফাংশনটা অনটু হবে, ঠিক আছে? যখন ফাংশনটা অনটু হবে তখন কোডোমেইন এবং রেঞ্জ সেম হবে। তো একটা ফাংশন তোমাকে দেওয়া হলো f is equal to, মনে করো বলা হলো যে a b b c হ্যাঁ p q এরকম দেওয়া হলো, বা এটা মনে করো m c। প্রথম পদগুলি হচ্ছে ডোমেইন, পরের পদগুলি হচ্ছে রেঞ্জ।
যদি রেঞ্জ এবং ফাংশনটা মনে করো তোমাকে বললো a টু b, যদি রেঞ্জ যদি b এর সমান হয়ে যায় তখন তাকে বলবো আমরা অনটু ফাংশন। আর ডোমেইন অলওয়েজ a হতে হবে। যদি ডোমেইন অলওয়েজ a না হয় তার মানে কোনো না কোনো টার্ম এখান থেকে কানেক্ট হয়নি, মানে এনগেজ হয়নি, তখন এটা কিন্তু ফাংশন হবে না। ঠিক আছে, এই হচ্ছে মোটামুটি আমাদের ফাংশনের ব্যাপার, বুঝার ব্যাপার। এখন যে অঙ্কগুলি আছে এখানে, অঙ্কগুলি আগে আমি বলেছি যখন আমরা প্রুফ করব যে ট্রু, তখন আমাদের প্রুফ করতে হবে। প্রুফ কিভাবে করব? একটু আগে দেখালাম যে x1 = x2 এরকম প্রুফ করব। যখন আমাকে ফলস দেখাতে হবে তখন আমি एग्जांपल প্লেস করব। আমি নেক্সট ভিডিওতে ফাংশনের অঙ্ক নিয়ে আলোচনা করব। হ্যাভ এ গুড ডে।